নমস্কার, হ্যাপি 80th ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। তো সবাইকে 80তম ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী বছর মানে এই বছর 2026 থেকে নেক্সট ইন্ডিপেন্ডেন্স ডে অবধি যাতে সবার ভালো কাটে এই প্রার্থনাই করি। তো গত 13ই আগস্ট আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের নবরূপকার শ্রী পল্টু দাস মহাশয়ের জন্মবার্ষিকী ছিল। তো যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি ওনার ওই দিনটিতে আমার একটি ভিডিও বানাবার দরকার ছিল, বাট পার্সোনাল কিছু কারণজনিত কারণে আমি সেটা বানাতে পারিনি, আমি দুঃখিত তার জন্য। বাট ওনার ওই জন্মবার্ষিকী অনুষ্ঠানে যা যা ক্লাবে অনুষ্ঠান হয়েছে খুবই ভালো, প্রত্যেক বছরই হয়। একবার আমি গেছিলাম, দীপক জ্যোতি বলে একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেই অনুষ্ঠানে একবার আমি গেছিলাম, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে গিয়ে থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন এতক্ষণে যে এক্স্যাক্টলি কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। এবার 13ই আগস্ট ওই আমাদের শ্রী পল্টু দাসের জন্মদিবসের আগের দিন 12ই আগস্ট ইজ এ নন্দকুমার ডে, বিকজ বহু বছর পর নন্দকুমারের গোলেই আমরা ডার্বিতে সাপমুক্তি ঘটিয়েছিলাম। তো সেই 12ই আগস্ট আবার খেলা ছিল আমাদের ইস্টবেঙ্গলের কুয়েতের ক্লাব আল আরাবির সাথে এএফসি প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ, যেটা জিতে আমরা এসিএল 2-তে কোয়ালিফাই করেছি। এবার বিষয়টা হচ্ছে কি, এই কোয়ালিফাই করার পর থেকেই একটা বিষয় খুব ভীষণভাবে শুরু হয়েছে। এটা তো খুব স্বাভাবিক ছিল যে ইস্টবেঙ্গল যখন এসিএল 2-তে কোয়ালিফাই করবে বা যাই করুক না কেন, ম্যাচটা যখন ইস্টবেঙ্গল অ্যাটলিস্ট খেলবে, ইস্টবেঙ্গল তো পালিয়ে যায় না, তখন তো একটা ট্রোলিং শুরু হবেই। বিকজ যেহেতু 2 বছর আগে মোহনবাগানিরা মোহনবাগান সুপার জায়েন্ট, আমি অলওয়েজ বলি এই দায়টাও মোহনবাগান সুপার জায়েন্টের ঘাড়েই বর্তায়, বিকজ এটা মোহনবাগান নয়। তো তাদের ঘাড়ে তারা যখন যায়নি এবং তারা যখন 2 বছরের ব্যান সার্ভ করছে এখনও, তো সেটা নিয়ে তো ট্রোলিং হবেই। বাট বিষয়টা যেটা হচ্ছে গিয়ে, যখন মোহনবাগান শুধুমাত্র মোহনবাগানই ছিল, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল, তখনও আমাদের মধ্যে খুব সুস্থ ব্যান্টার চলতো, ট্রোলিং চলতো, বাট সেটা একটা যুক্তিযুক্ত বিষয়ে জিনিসটা দাঁড়াতো। কিন্তু এখন যেটা কী হয়েছে, কারণ মোহনবাগানের একটা ওই নর্থ কলকাতার শোভাবাজারি বনেদিয়ানা আছে, তো সেই বনেদিয়ানাটা তারা বজায় রাখার চেষ্টা করতো। বাট এখন কী হয়েছে, যবে থেকে এই সুপার জায়ান্ট তকমাটা মোহনবাগানের সঙ্গে জুড়েছে, তবে থেকে মোহনবাগানের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা নিজেদেরকে সুপারম্যান ভাবতে শুরু করেছে। সুপারম্যান ভাবার দরুন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, অনেকে শিক্ষিত হওয়া সত্ত্বেও, ডেফিনেটলি তারা শিক্ষিত অনেকেই, কিন্তু অনেক ছোটো ছোটো জিনিস তারা মিস করে যাচ্ছে। তো সেগুলো নিয়ে আজকে কথা হবে। তো যখন আমরা আইএসএল জিতলাম, তখন যেটা বিষয়, তখন শুরু হলো মোহনবাগানীদের পক্ষ থেকে, সুপার জায়ান্টের পক্ষ থেকে, সুপার জায়ান্ট ফ্যান বেসের পক্ষ থেকে। এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি, এমবিএফটির যে 2 ভাইরা ভিডিও বানায়, সেদিনকে সেই ম্যাচটা যখন আমরা জিতলাম, এএফসির ম্যাচটা, তারপর তারা ভিডিওতে আমাদের সেই ম্যাচটা নিয়ে একটা ছোট্ট কথা বলেছিল, যেটা এখন অলমোস্ট ভাইরাল। ঠিক আছে, কেটে কেটে সেই ভিডিও সমস্ত গ্রুপে ভাইরাল, এবং সেটা নিয়েও প্রচুর ভিডিও আছে, যেটা তারা বলেছে যে স্বীকার করেছে যে ইস্টবেঙ্গল যা খেলেছে, ইস্টবেঙ্গল যা করেছে, তার জন্য তাদের কংগ্রাচুলেশন। এবং যে কলঙ্কিত অধ্যায় মোহনবাগানের ছিল, সেখান থেকে মোহনবাগানের কিছু ফ্যান ক্লাবের এবং মোহনবাগানের কিছু ফ্যানেদের শেখা উচিত যে ভালোটাকে ভালো বলতে হয়। বাট কিছু ফ্যান তো এরকম আছে যারা ভাবে ইস্টবেঙ্গলকে ট্রোল করতে পারলেই তাদের ভিউজ বাড়বে, যারা ভাবে ইস্টবেঙ্গলকে ট্রোল করতে পারলেই তারা মোহনবাগান সুপার জায়ান্ট ফ্যান বেসে একটা আলাদাই গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু ট্রোলটা তো ট্রোলের মতন করে করতে হবে, কোন ডেটাবেস দেখে আমরা কি বলছি এগুলো মাথায় রাখতে হবে। তো যখন আমরা আইএসএল জিতলাম, তখন শুরু হলো সুপার জায়ান্ট সমর্থকদের বক্তব্য, হাফ লিগ জিতেছে। তো হাফ লিগটা মোহনবাগান সুপার জায়ান্ট খেলেনি, না খেললেই তারা পারত। যাই হোক, তাদের ক্লাবের প্রেসিডেন্ট দেবাশিস দত্ত একটা পডকাস্টে গৌতম ভট্টাচার্যর সঙ্গে, যেখানে আমাদের নিতুদাও উপস্থিত ছিলেন, সেখানে এসে বলে গেছেন, না ভাই, হাফ লিগটা তো আমরাও খেলেছি, এটা কোনো হাফ লিগ নয় ভাই, যেটা জিতেছে পয়েন্টের ব্যবধানে জিতেছে, পয়েন্টের ব্যবধানে নয়, গোলের ব্যবধানে জিতেছে। বাট ইস্টবেঙ্গল ডেফিনেটলি টাইটেলটা জিতেছে, আমিও যদি জিততাম আমরাও বলতাম আমরা এই টাইটেলটা জিতেছি। এবার বিষয়টা হলো, এখন যেটা এএফসিতে হচ্ছে, যে 2 বছরের ব্যান মোহনবাগান সুপার জায়ান্টকে সার্ভ করতে হচ্ছে, এবং কি কারণে যায়নি সেটা তো অলরেডি সবার লাস্টে দিয়েই দিচ্ছি একটা ভালো ভিডিও, আপনারা একটু লিঙ্কে গিয়ে দেখে নেবেন। যেটা বিষয়, এইগুলোকে কভার আপ করবার জন্য কি করা যায়, তো কভার আপ করবার জন্য মোহনবাগান সমর্থকরা একটা ভীষণ লুক্রেটিভ ডেটাবেস খুঁজে বার করেছে। ডেটাবেসটা আমার মনে হয় লাস্ট 14-15 মরশুমে বোধহয় আপডেট হয়েছিল।
ঠিক আছে, 14-15 মরশুমে বোধহয় লাস্ট আপডেট হয়েছিল, তারপর মনে হয় না আর আপডেট হয়েছে, এবং তখনও ঠিক তারও আগে আপডেট হতে পারে, এটা আমার ধারণা যে 14-15 হয়তো আপডেট হয়েছিল, বাট তারও আগে এটা আপডেট হতে পারে। ঠিক আছে, তো এই মুহূর্তে সেই ডেটাবেসের ওপর ভিত্তি করে মোহনবাগান সমর্থকরা বলছে যে তাদের র্যাঙ্কিং এশিয়াতে 36, আর ইস্ট বেঙ্গলের র্যাঙ্কিং এশিয়াতে 114, আর আল আরাবির র্যাঙ্কিং হচ্ছে গিয়ে 108। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বিষয়। তো আমাদের একজন মোহনবাগানীদের মানে মোহনবাগানী এক আমাদের প্রায় সমবয়সী হবে আমার, তাও আমি সম্মান জানিয়ে দাদা বলছি। তো দাদা তো ভিডিও বানিয়ে ফেলেছে কালকে, তো ভিডিও বানাবার সময় ভিডিওতে একটা লিঙ্কও দিয়েছে, সেইখানে যে তথ্য দেওয়া রয়েছে সেই লিঙ্কও দিয়েছে। অ্যাকচুয়ালি ওই মোহনবাগান 36 এটা শুনেই দাদার মাথায় যে কী কী উঠে গেছে সেটা দাদা আর খেয়াল করেনি। সুতরাং ওই মোহনবাগান 36 এটা দেখার পরেই দাদার তলার লেখা ফেখা কিছু দেখেনি। তো ওখানে যে আল আরাবি দোহা লেখা আছে, দোহা, এটা দাদা আর বোধহয় খেয়াল করেনি। তো দোহা লেখাটা রয়েছে, দোহা কোথায়? দোহা তো ভাই কাতারে। ঠিক আছে, আর আমরা যেই আল আরাবির সঙ্গে খেলেছি সেই আল আরাবি আছে হচ্ছে গিয়ে কুয়েতে। তো কাতার আর কুয়েত মানে দুটো আলাদা দেশ বলেই আমার মনে হয়। তো দাদা আর ওই দোহাটা খেয়াল করতে পারেনি, দাদা ভুলে গেছে দোহাটা দেখতে। আচ্ছা, এখানে কতগুলো তোমাদের আমি স্ক্রিনশট দিচ্ছি। এই স্ক্রিনশটটা, যেটা একটা প্রথম স্ক্রিনশট তোমাদেরকে দিচ্ছি, এই স্ক্রিনশটটা তোমরা একটুখানি দেখো। এই যে এটা এশিয়া ফুটবল সকার ক্লাস র্যাঙ্কিং ফুটবল ডেটাবেস, এই ডেটাবেসের তথ্য অনুযায়ী হচ্ছে গিয়ে এইটা রয়েছে। এই ডেটাবেসের তথ্য অনুযায়ী এটা রয়েছে, যেখানে 108-এ দেখাচ্ছে আল আরাবি দোহা, দেখো স্ক্রিনে এখন তোমরা দেখতে পাচ্ছ। 114-তে দেখাচ্ছে হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব। ঠিক আছে, 114-এ দেখাচ্ছে হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব। 111-তে কোন নামটা দেখাচ্ছে একটু দেখতে পাচ্ছ তোমরা? মেলবোর্ন ভিক্টরি, অস্ট্রেলিয়ার ক্লাব। তার মানে মেলবোর্ন ভিক্টরি এখন মোহনবাগানের নিচে চলে এসছে। আচ্ছা, ফাইন, সুপার ফাইন। যেই মেলবোর্ন ভিক্টরি থেকে মোহনবাগানরা প্লেয়ার নিয়ে আসে, সেই মেলবোর্ন ভিক্টরি এখন মোহনবাগানের নিচে চলে এসছে, খুব ভালো কথা। আচ্ছা, আরেকটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাই। এই স্ক্রিনশটটা যেটা এখন তোমরা দেখছো, সেখানে এই এশিয়া র্যাঙ্কিং, ফুল এশিয়া র্যাঙ্কিং, ওই মোহনবাগান 36 তাদের ওটা দেখাচ্ছে। আর ইন্ডিয়ান র্যাঙ্কিংয়ে কী দেখাচ্ছে? 1 নম্বরে মোহনবাগান, 2 নম্বরে ডেম্পো, 3 নম্বরে মহিন্দ্রা, 4 নম্বরে পুনে এফসি, 5 নম্বরে সালগাঁওকার। এই র্যাঙ্কিং অনুযায়ী 7 নম্বরে আছে হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল। ঠিক আছে, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে গিয়ে এই র্যাঙ্কিং অনুযায়ী বেঙ্গালুরু বোধহয় ইস্ট বেঙ্গলের নিচেই রয়েছে। ঠিক আছে, যদি আমি খুব ভুল না করি, আরেকটা স্ক্রিনশট তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই র্যাঙ্কিং অনুযায়ী মোস্ট প্রবাবলি বেঙ্গালুরু হয়তো ইস্ট বেঙ্গলের নিচেই রয়েছে। দেখছি আমি, যদি স্ক্রিনশটটা পাই তাহলে এখানে আমি শেয়ার করে দেবো। এবার যেটা বিষয়, আমরা গত বছর এএফসি চ্যালেঞ্জ লিগে যেই দলটার কাছে হেরে গেলাম, সেই দলটার নাম হচ্ছে কি আরকাদাক এফসি। তো আরকাদাক এবছরে খেলছে, গোয়াকে ওরা হারিয়ে ওরাও এসিএল 2-তে কোয়ালিফাই করলো। ঠিক আছে, তো আরকাদাক গত বছর এএফসি চ্যালেঞ্জ লিগটা জিতেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে 400 র্যাঙ্কিংয়ের মধ্যে আরকাদাককে খুঁজে পাবে না। 400-র পরে কোথায় পাবে আমি জানি না, বাট 400 র্যাঙ্কিংয়ের মধ্যে আরকাদাককে খুঁজে পাবে না। এবং এই ওয়েবসাইটটা একটা কি বলবো আমি, মানে কিছু মানুষের দ্বারা তৈরি করা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা গুগলে গেলে সার্চ করলে তোমরা এগুলো দেখতে পাবে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা লাস্ট কবে আপডেট হয়েছিল সেটা কেউ জানে না, কারণ ডেম্পো, পুনে সিটি, মহিন্দ্রা ইউনাইটেড, ঠিক আছে, তারপর হচ্ছে সালগাঁওকার, এই ক্লাবগুলো এখন ইন্ডিয়ার ফুটবলে কোথায় বিলং করে এটা তোমরা আশা করি জানো, বুঝতেই পারছো। তো এটা তোমরা বুঝে নেবে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আরকাদাক এফসির নাম প্রথম 400-র মধ্যে নেই এখানে। মানে এটা সব থেকে আশ্চর্য, যেই এশিয়ার টিমটা লাস্ট ইয়ার চ্যালেঞ্জ লিগ জিতলো, সেই টিমটার নাম 400-র মধ্যে নেই। আর মোহনবাগান সুপার জায়ান্টের নাম আছে হচ্ছে গিয়ে 36। বাট এখানে যেটা বিষয়, সেখানে একটা জিনিস কি আমরা খেয়াল করছি কিনা আমার ঠিক জানা নেই, আমিও খেয়াল করেছি কিনা আমি একটুখানি দেখে নিই। সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ, এখানে মোহনবাগান সুপার জায়ান্ট বলেই আপাতত আপডেট করা হয়েছে। ঠিক আছে বিষয়টা, কিন্তু এই বিষয়টা যে কবে হয়েছে তার তো কী সিওরিটি, সেটুখানি আশা করি দেখে বোঝাই যাচ্ছে। বাট এগুলো ম্যানিপুলেট যে করা যায় এটুখানি বোঝা যাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, সমস্ত মোহনবাগানিরা এরকম নয়। আমার এখনই স্ক্রিনশটে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্তহীন। ফেসবুকে গিয়ে একটু সার্চ করবেন, আমার মিসেসের পেজ, ফেসবুকে যেটা পেজ রয়েছে সেখান থেকে আমরা ওর এই ভিডিওটা শেয়ারও করেছিলাম। অনেকগুলো ভিডিও বানায়
একটা লেটেস্ট ভিডিও বলতে আজকে এসছে, বাট এটা গতকালকের ভিডিও, আমি দেখলাম গতকাল না গত পরশুর ভিডিও। এই ভিডিওটা আপনারা দেখবেন যেখানে মোহনবাগান সুপার জায়ান্টের যে অন্ধকার দিকগুলো সেই দিকগুলো তুলে ধরেছে। ও কিন্তু একজন মোহনবাগান সমর্থক। ভাইয়ের নাম আমি জানি না, ভাইয়ের সঙ্গে আলাপ করবার দেখা করবার ইচ্ছা রইল। যদি ইনস্টাগ্রামে আমাদের পেজ বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব এই নামেই রয়েছে, যদি ডিএম করো, বা ফেসবুকে আমার মিসেসের অ্যাকাউন্ট শিলা চন্দ্র, যেখান থেকে আমি তোমার এই পোস্টটা ভিডিওটা শেয়ার করেছিলাম, সেখানেও যদি ডিএম করো তাহলে ডেফিনেটলি তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে। বাট সমস্ত মোহনবাগানিরাই যে খারাপ এটা তো বলতে পারবো না, বাট কিছু কিছু সুপার জায়েন্ট সমর্থকরা রয়েছে যারা নিজেদেরকে সুপারম্যান ভেবে এই সমস্ত ভুলগুলো করে ফেলছে। তো যেটা ভালো সেটাকে ভালো বলুন, যেটা খারাপ সেটাকে খারাপ বলুন। যখন মোহনবাগান সুপার জায়েন্টই যখন আইএসএল ট্রফি, আইএসএল লিগ শিল্ড জিতেছিল, আমার ভিডিও বানানো ছিল, আমাদের শীর্ষকর্তাকে প্রশ্ন করেছিল যে আমরা কবে এটা জিতবো। তো সুতরাং সেই ভিডিওতে প্রচুর ভিউজ হয়েছিল এবং মোহনবাগান সমর্থকরাই প্রচুর ভালো ভালো কমেন্ট করে গিয়েছিলেন। তো যখন মোহনবাগান সুপার জায়ান্ট ভালো কিছু করেছে আমরা সেটার প্রশংসা করেছি, যখন ইস্টবেঙ্গল ভালো কিছু করছে সেটার প্রশংসা করুন। রোল করবার জন্য তো এখনও সময় আছে। এফসিতে গেলে অনেক কঠিন টিমের সঙ্গে ইস্টবেঙ্গল পড়বে, সেখানে হয়তো ইস্টবেঙ্গল বেশ কিছু ম্যাচ হারবে, হয়তো কিছু বড় ব্যবধানেও হারবে। আপনারাও হেরেছিলেন 6-0, 9-0, এরকম অনেক উদাহরণ আপনাদেরও রয়েছে। তো সুতরাং সেরকম কিছু যখন হবে তার জন্য তো সময় আছে। বাট এই মুহূর্তে যখন একটা কুয়েতের টিমকে, ঠিক আছে, টিমটা কুয়েত থেকে এসছে, কুয়েতের টিমকে যখন ইস্টবেঙ্গল হারিয়েছে, তার র্যাঙ্কিং 108 আপনারা বলছেন, অথচ সেটা দোহার ক্লাবের, এবং দোহার যে আল আরাবি ক্লাবটা রয়েছে সেই ক্লাবটার র্যাঙ্কিং 108 নয়, বিকজ সেই ক্লাবে একটি প্লেয়ার খেলে, কী নাম প্লেয়ারটার? ভেরাট্টি বলে পিএসজির একটা প্লেয়ার সেই ক্লাবে এই বছরই বোধহয় সই করেছে। তো ভেরাট্টি আগের বছর সই করেছে। তো ওই ভেরাট্টি কিন্তু 108 নম্বর র্যাঙ্কিংয়ের কোনো ক্লাবে সাইন করবে বলে আমার অন্তত মনে হয় না। তো যাই হোক, এটা ভুলভাল তথ্য দিয়ে মানুষদের ভুল বোঝাবেন না। যেটা ভালো সেটা ভালো, যেটা ইস্টবেঙ্গল করেছে সেটাকে সাপোর্ট করুন। যেটা আপনাদের সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট করেছে, যে ভারতকে লজ্জার মুখে ফেলেছে, মোহনবাগানের মতন একটা এত বড় নামকে লজ্জার মুখে ফেলেছে, তাদেরকে যে জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, 2 বছরের এশিয়ার ট্রান্সফার ব্যান। তো সুতরাং এই লজ্জাটাকে ওই এমবিএফটির ভাইদের মতো এবং এই অন্তহীনের ভাইদের মতো স্বীকার করতে শিখুন। তবে হয়তো আপনাদের সুপার জায়ান্টের কর্মকর্তাদের একটু ঘুম ভাঙবে, হয়তো তারা ভাববে যে না ভাই, এটা আমরা অন্যায় করেছি। আর এটাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এরকম ট্রান্সফার ব্যান এশিয়াতে আরও অনেক পাবেন। এটুখানি বলার ছিল। আর ইস্টবেঙ্গলের এফসির যাত্রা চলবে। কালকে ইস্টবেঙ্গলের ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে, দেখা হবে গ্যালারিতে, যাব খেলা দেখতে। এটুখানি বলার ছিল এই ভিডিওটাতে। তো সুতরাং এসব ভুলভাল তথ্য না দিয়ে যেটা ঠিক সেটাকে ঠিক, আর যেটা ভুল সেটাকে ভুল বলুন। জয় ইস্টবেঙ্গল। এই যাত্রা চলতে থাকুক, এই ব্যানটা চলতে থাকুক, কিন্তু সেটা যেন যুক্তিযুক্ত হয়। এই বলেই আজকের ভিডিও শেষ করছি, এবং আবারও সবাইকে একবার 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। জয় হিন্দ, জয় ইস্টবেঙ্গল।